গতকাল সন্ধ্যায় আমরা কিছু আলোচনা শুনেছি মহামণ্ডলের উদ্দেশ্য সম্পর্কে আজও কিছু আলোচনা হয়েছে। তাতেই মহামণ্ডলের মূল কাজটা আমরা জেনেছি ব্যক্তি চরিত্র গঠন করা। সেই চরিত্র গঠন বিষয়ে এখন আলোচনা। আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেটা আমরা আগেও শুনেছি, আমরা জানি এবং শিবিরে এসেও কিছু কিছু শোনা গেছে। এখনো পর্যন্ত আমাদের দেশের অগ্রগতি যথেষ্ট হয়েছে স্বাধীনতার পরে, নানান দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে, কিন্তু স্বাধীনতা অর্জন করবার ৬৮ বছর পরেও অগণিত ভারতবাসী, কোটি কোটি মানুষ এখনো কিন্তু খুব কষ্টের মধ্যে দিন কাটায়। কাজেই যদি দেশের কল্যাণ করতে হয় তাহলে দেশের মানুষের কল্যাণ আগে দরকার। দেশের প্রধান হচ্ছে মানুষ, এবং সেই মানুষের যদি দুঃখ দূর করতে হয় তাহলে দেশের প্রধান যে মূল যেটা সেটা হচ্ছে দেশের মানুষ। সেই মানুষগুলোকে উন্নত করা, চরিত্রবান করা, এটা সবার আগে দরকার। কেননা মানুষই দেশটাকে চালায়। যতই আমরা বিভিন্ন যন্ত্রের সাহায্য নিই, কিন্তু সেই যন্ত্রগুলোকে চালায় কিন্তু মানুষ। সর্বস্তরে যদি যথার্থ স্বার্থশূন্য মানুষ, সত্যনিষ্ঠ মানুষ, আত্মবিশ্বাসী মানুষ, দেশপ্রেমিক মানুষ, কর্তব্যপরায়ণ মানুষ যদি সর্বস্তরে আমরা না যোগান দিতে পারি তাহলে দেশের অবস্থা খুব ভালো হতে পারে না। যেমন বর্তমান ভারতবর্ষের অবস্থা, কোটি কোটি মানুষ এখন অর্ধাহারে অনাহারে দিন কাটায়। কোটি কোটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছয়নি, এখন অশিক্ষিত। অশিক্ষিত মানে আমরা যারা স্কুল কলেজে পড়ি তারাই যে সবাই শিক্ষিতটা বলা যায় না, কিন্তু অক্ষর পরিচয় হয়নি এমন মানুষের সংখ্যা ভারতবর্ষে অনেক, কোটি কোটি মানুষ, অন্তত ৩৫ কোটি মানুষ এখন ভারতবর্ষে। এখনো প্রায় সমসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। দারিদ্র্যসীমার নিচে মানে এই শরীরটাকে বাঁচিয়ে রাখবার জন্য পেট পুরে খাবারের সংস্থান যাদের নেই নিয়মিত, এইরকম মানুষের সংখ্যা কোটি কোটি, প্রায় ৩৫ কোটি ভারতবর্ষে এখন সরকারি পরিসংখ্যান অনুযায়ী। এখনো শিশু যারা জন্মাচ্ছে ভারতবর্ষে তারা অপুষ্টিতে ভুগে মারা যায় বহু শিশু। যারা সেই শৈশব কোনো রকমে পার করেছে, খুব ছোট এখন, তাদেরও শুধু দুটো খাবার জন্য বিভিন্ন কষ্টকর কাজ তাদের করতে হয়, প্রচন্ড পরিশ্রমের কাজ তাদের করতে হচ্ছে প্রতিদিন। এখনো আমাদের যে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, নানান রকম ব্যাধির ওষুধ আমরা আবিষ্কার করেছি, কিন্তু সেই ব্যয়বহুল চিকিৎসার সুযোগ নিতে পারবে এমন মানুষের সংখ্যা মুষ্টিমেয় ভারতবর্ষে। অধিকাংশ মানুষেরই একটু কঠিন অসুখ হলে মৃত্যু ছাড়া কোনো পথ নেই। এইরকম অবস্থা ভারতবর্ষে। কি করে অবস্থা পরিবর্তন হতে পারে? বেশ কয়েক বছরের যদি আমরা খবরের কাগজগুলো দেখি, আমাদের দেশের অবস্থা যদি দেখব কোটি কোটি অর্থ আমাদের কোষাগার থেকে কিছু লোভী মানুষ, স্বার্থপর মানুষ, আত্মকেন্দ্রিক মানুষ, তারা সেগুলো আত্মসাৎ করেছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা। কোনো সংখ্যা দিয়ে বোঝাও অনেক সময় কষ্টকর হয়ে যায়, এত টাকা। তারা কেউ কিন্তু অশিক্ষিত মানুষ নয়, দেখতে সভ্য পরিশীলিত দেখে মনে হয়, শিক্ষিত, তারা উচ্চশিক্ষিত। কিন্তু যেটা কাল কথা হচ্ছিল, শুধু শিক্ষা যেটা আমরা স্কুল কলেজে পেয়ে থাকি আর শরীরটা পরিপুষ্ট হলেই মানুষ হলো না। মানুষ আসলে এর অতিরিক্ত একটা কিছু, সেইটি হচ্ছে আমাদের ভেতরের যে সত্তা, সেই সত্তাটার অনুভব, সেইটা আচরণে ফুটিয়ে তোলা। এইটি প্রধান, এটা মানুষের। পশুর সঙ্গে মানুষের তফাৎ হচ্ছে এই। একজন সংস্কৃত কবি বলেছিলেন, আহার নিদ্রা ভয় বৈচিরঞ্চ সামান্যমে তদ পশুবীর নারায়ণাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেণহীনা পশুবিশ্বমান। আহার নিদ্রা ভয় আর মৈথুন, এই চারটে প্রবৃত্তি মানুষের সঙ্গে পশুর সাধারণ, কিন্তু এর বাইরে মানুষের একটা আছে, সেখানে ধর্ম বলেছিলেন সংস্কৃত কবি। ধর্ম মানে ওই যে ধর্ম আমরা আচরণ দেখি, এটাই ধর্ম নয়।
ধর্ম মানে আসল যেটা, সেটা হচ্ছে আমাদের ভেতরে যে সত্তার কথা বলা হলো, সেইটার অনুভব, সেটা প্রকাশ করা, এইটা হচ্ছে ধর্ম। সেটা আচরণে ফুটিয়ে তোলা, শুধু কথাই বললে হবে না, সেটা আচরণে করে দেখাতে হবে। এইটা হচ্ছে ধর্ম, এইটা হচ্ছে মানুষের বিশেষ। সেটাকে যদি ঘুম পাড়িয়ে রাখি, সেটাকে যদি ফুটিয়ে তোলবার চেষ্টা না করি, তাহলে মানুষ পশুর সঙ্গে তফাৎ কিছু নেই। বরঞ্চ আরো এগিয়ে বলা যায়, পশু তার যে পশু সত্তা তার মধ্যে সীমিত থাকে, কিন্তু মানুষ যেটুকু শিক্ষা লাভ করেছে, যেটুকু পড়াশোনা করেছে, যেটুকু তার বুদ্ধি আছে, সেটা লাগিয়ে সে আরো পশুর চাইতেও খারাপ অবস্থায় চলে যেতে পারে, যদি না তার ভেতরের আসল সত্তা যেটা, সেই সত্তাটা প্রকাশ এবং বিকাশ করতে যত্নশীল না হয়, জাগাবার চেষ্টা না করে, তাহলে মানুষ পশুর চাইতেও ভয়ানক। এইরকম পশু মানবে আমাদের দেশ ছেয়ে গেছে। সেই জন্য মহামণ্ডলের প্রয়োজনীয়তাটা খুব বেশি। এই যে শিক্ষাটা আমরা শিবিরে পাচ্ছি, এই শিক্ষাটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় কোথাও নেই। কি করে মানুষ হতে হয়, কি করে আমাদের ভেতরের সত্তাকে আমরা জাগিয়ে তুলে আমরা অনেক শক্তিমান হয়ে উঠতে পারি, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলে আমরা যে অনন্ত শক্তির অধিকারী, এবং সেই শক্তির বিকাশ এবং প্রকাশই যথার্থ মানুষ হওয়া, এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা অনেক শক্তির অধিকারী হতে পারি। এই বিশ্বাসটা আমাদের অর্জন করতে হবে। এটা শোনবার কিন্তু কোথাও কোনো উপায় আমাদের আজকে কোথাও নেই। এইটা আমরা শুনতে পাচ্ছি, এটা আমরা ভাগ্যবান। কাজেই শুধু শুনলে তো হবে না, আমাদের শাস্ত্রে কোন একটি বিষয় আয়ত্ত করবার জন্য বলা হয়েছে শ্রবণ মনোনিদিধ্যাসন। শুনে সেটা যুক্তি দিয়ে নিজের মনে একটা সংকল্প নিতে হয়, তারপর সেই সংকল্পকে কাজে পরিণত করতে হয়, মননের দ্বারা সেটাকে নিজের সত্তায় সত্তায় প্রবাহিত করতে হয়, অ্যাসিমিলেট করতে হয়, এবং সেটাকে কাজে পরিণত করতে হয়, তাহলে একটা বিষয় আয়ত্ত হয়। তাই বলছেন, টেক আপ ওয়ান আইডিয়া, think of it, dream of it, live on that idea। একটা ভাবকে আশ্রয় করো, একটা ভাবকে বেছে নাও, এবং সমস্ত হৃদয়, তোমাদের সমস্ত শরীর চিন্তা দিয়ে সেটা, সেই চিন্তাটা, সেই ভাবটা পরিপূর্ণ হয়ে যায়। Let the brain, muscles, every part of your body be full of that idea and leave other idea alone। অন্য সব ভাবকে ছেড়ে দাও। সেই জন্য চরিত্র গঠন কঠিন। একটা ভাবকে এমন করে আয়ত্ত করতে হবে, নিজস্ব করে নিতে হবে, যেটা আমাদের আচরণে সবসময় ফুটে উঠবে। এইটা করতে হবে, সহজ কাজ নয়। খালি বলছেন আপন এইজেস অফ স্ট্রাগল ক্যারেক্টার ইজ বিল্ড। যুগ যুগের সাধনায় একটা জীবন গড়ে ওঠে, একটা চরিত্র গড়ে ওঠে। চরিত্র মানে কি? চরিত্র মানে হচ্ছে আমাদের আচরণ। সহজ কথায় বললে, প্রতি মুহূর্তে যে আচরণ আমরা করি, সেইটি আমাদের চরিত্র অনুসারে করি। সে আচরণটাকে সুন্দর করা, ভালো করা, অন্য মানুষের সঙ্গে যখন আমরা আচরণ করি, ব্যবহার করি, সে আচরণটাকে সুন্দর করে করা, এইটা হচ্ছে উদ্দেশ্য। আমাদের আচরণটা ভালো করতে হবে, তাহলেই চরিত্রবান হলাম। এই যে সবসময় আচরণ করি, এটা করি কি করে? আমরা একটা কিছু করবার সময় চট করে কিছু করে ফেলি, অনেক সময় সেটা খুব ভাবনা চিন্তা করে করি না। আগে থাকতেই একটা কিছু করবার ঝোঁক আমার ভেতরে আছে। স্বামীজি এইটিকে বলছেন প্রবণতা। মানে একটি মানুষ হচ্ছে, চরিত্র হচ্ছে, তার চরিত্র হচ্ছে অ্যাগ্লোমারেশন অফ প্রপেনসিটিস, প্রবণতার সমাহার। এই প্রবণতা মানে ঝোঁক, আমাদের কোনো কিছু করবার দিকে যে ঝোঁক, সহজাত, স্বাভাবিকভাবে ভেতর থেকে যেটা করতে আমরা প্রণোদিত হই, যেটা করতে ইচ্ছে করি, বিভিন্ন কাজ করবার ঝোঁক আমাদের ভেতরে আছে। এবং এই যে বিভিন্ন রকম কাজ করার প্রবণতার সমষ্টিকে বলা হয় আমাদের চরিত্র। বিভিন্ন সময়ে আমরা যে কাজগুলো করি, সবসময় বিচার বিবেক প্রয়োগ না করে চট করে একটা কিছু করে ফেলি। একটা কিছু ঘটনা ঘটলো, চট করে আমরা তার প্রতিক্রিয়া করি। যেমন ধরো রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন, যেতে যেতে কেউ পড়ে গেলেন, এই যে বাইরের ঘটনাটি ঘটলো, যারা দেখলেন, সেই যারা দেখলেন তাদের ভেতরে দুরকম প্রবণতা কাজ করতে পারে। একটা হচ্ছে কেউ একটু উকি দিয়ে দেখে চলে গেলেন,
কি ঘটনা ঘটেছে। আমরা একটু অন্যরকম দেখি, কেউ হয়তো ছুটে গিয়ে তাকে তুলে ধরলেন এবং তার কোথায় আঘাত লেগেছে কিনা দেখলেন, দেখে চিকিৎসার দরকার হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করলেন। এই যে দুরকম মানুষ আমরা দেখলাম, এইরকম আচরণটা পার্থক্য হলো কেন? পার্থক্য হলো তাদের প্রবণতা ভিন্ন ভিন্ন বলে, আচরণটা সেই রকম বলে, প্রবণতা অনুসারী। এই যে প্রবণতা আমাদের আছে, সেই প্রবণতা কিন্তু আমরা জন্ম থেকেই যা পেয়েছি সেটা সেরকমই থাকবে এরকম কি নয়। প্রবণতা আমরা ইচ্ছে মতো তৈরি করতে পারি। এই প্রবণতার সমাহার, বিভিন্ন সময়ে যে কাজগুলো করছি আমাদের প্রবণতা অনুসরণ করছি, তার সমাহার বা সমষ্টিকে বলছে চরিত্র। এবং এই যে প্রবণতাগুলো, সেগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি। তৈরি করতে হলে কি করতে হবে? যদি আমি ভালো চরিত্রের অধিকারী হতে চাই, যদি মনেই করি, সেজন্য বলা হয়েছিল শ্রবণ। শুনে আমাদের বুঝতে হবে যে আমি কিরকম মানুষ হতে চাই। মানুষের আকৃতি নিয়ে এসেছি, মানুষের সম্ভাবনা আমাদের আছে, পশুর সঙ্গে মানুষের পার্থক্য আছে, কিন্তু কিরকম মানুষ আমি হতে চাই। পশু তার নিজের প্রবৃত্তিকে অতিক্রম করতে পারে না। চেষ্টা করলে কোনো পশু মানুষ হয়েছে এরকমটা হয় না। কিন্তু মানুষ যেমন পশুর চাইতে নিকৃষ্টতম শয়তানের মতো আচরণ করে, কিন্তু সে একই মানুষ আবার দেবতা হতে পারে। মানুষের ভিতরে সেই শক্তি আছে। কাজে প্রথম আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কিরকম চরিত্রের অধিকারী হতে চাই, কিরকম মানুষ আমি হতে চাই। যদি মনে হয় বা দেশের এই অবস্থায় আমার জীবনটাকে উন্নত করতে চাই, যে আদর্শ মানুষ যাকে বলে সেরকম আদর্শ মানুষ হয়ে উঠতে চাই, তাহলে আমাকে সেই রকম প্রযত্ন করতে হবে, সেই রকম প্রবণতা তৈরি করতে হবে। তাহলে প্রথম যে স্বামীজির কথা একটু আগে আমরা শুনেছি, যে একটা ভাবকে আশ্রয় করতে হবে, সেটাকে নিয়ে কাজে পরিণত করবার জন্য চেষ্টা করতে হবে। অন্য সব ভাব যেগুলো মনে ক্রমাগত উঠতে থাকে, আমাদের মনে সব সময় নানান রকম চিন্তা উঠতে থাকে, ভালো চিন্তা ওঠে, মন্দ চিন্তা ওঠে। এই যে প্রবণতা বললাম যে আমরা সমস্ত আচরণ করি যার বশবর্তী হয়ে, এই ভালো মন্দ চিন্তা ক্রমাগত যেগুলো ভেতরে উঠছে, সেগুলো কিন্তু উঠছে আবার মিলিয়ে যাচ্ছে আমরা দেখি, কিন্তু সেটা একেবারে যে মিলিয়ে নষ্ট হয়ে যায় তা কিন্তু হয় না। প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ আমাদের চিত্তের ওপর একটা ছাপ রেখে যায়, এবং এই ছাপগুলো সমষ্টিকে বলে সংস্কার। আমরা এই সংস্কারের বশে সমস্ত কাজ করি। যে চিন্তা আমি করছি, যে চিন্তা মনে উঠছে, যে কাজ আমি করছি, সেইগুলো আমার মনের উপরে একটা ছাপ রেখে যাচ্ছে। সেই ছাপ থেকে আমি মুক্ত হতে পারি না, সেইটা হচ্ছে সংস্কার। কাজে এইরকম যদি আমাদের সংকল্প হয় আমি ভালো মানুষ হব, চরিত্রবান মানুষ হব, তাহলে আমাকে আমার ভেতরে কি চিন্তা উঠছে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সে বিষয়ে সতর্ক থাকা মানে কি? সবসময় চিন্তা, কথা, কাজে বিচার প্রয়োগ করা, বিবেক বিচার প্রয়োগ করা। যে লক্ষ্য আমি স্থির করেছি, আমি আমার ভেতরে যে চিন্তাটা উঠছে, যে কাজ করতে ইচ্ছে করছে, যে কথা বলতে চাইছি, সেটা আমাকে এই চরিত্র গঠনে, এই মানুষ হওয়ার কাজে সাহায্য করবে কিনা, এইটা বিচার করতে হবে। এটা সদসৎ বিচার বলতে পারি, ভালো মন্দ বিচার বলতে পারি। তাই যে বিচার করলাম, বিচার করে কোনো কাজ করব যে কাজগুলো আমাকে আমার ঈপ্সিত চরিত্র গঠনে সাহায্য করবে, যেরকম মানুষ হতে চাই সেই মানুষ হতে সাহায্য করবে। আর অন্য ভাবগুলোর যে এর উল্টো ভাব অনেক সময় আমাদের মনে আসে, উল্টো রকম কাজ করতে অনেক সময় ভেতর থেকে একটা প্রেরণা, একটা ইচ্ছে জাগে, সেই কাজগুলো ইচ্ছে মতো না করা, একে বলে সংযম। তাই যে আমাদের আচরণে, যখন আমরা আচরণ করি, অন্য মানুষের সঙ্গে ব্যবহার করি, তখন যা মনে আসছে, যা ইচ্ছে করছি, সেই রকম যা মনে হলো তাই চট করে না করে বিবেক বিচার প্রয়োগ করে করা। বিবেক বিচার প্রয়োগ করে কোন কাজটা করব এবং কোন কাজ থেকে নিজেকে বিরত রাখবো, এইটাকে বলা হয় সংযম। তাই চরিত্র গঠনে যেমন বিবেক বিচারের খুব প্রয়োজন, প্রতিটি মুহূর্তে বিবেককে জাগ্রত করে রাখতে হবে, তেমনি একই সঙ্গে আমাদের সংযত হতে হবে। মনে যা উঠবে সঙ্গে সঙ্গে তাকে প্রশ্রয় দেব না, তাকে দূর করে দেব। যে কথা মুখে আসছে সেটা বলবো না বলবো না, যে কাজটি করতে চাইছি
মনে মনে যে কাজটি করতে ইচ্ছে করছে সেই কাজটি শুভ না অশুভ, সেটা করলে আমারও কল্যাণ হবে কিনা এটা বিচার করতে হবে। কোনটা ভালো? ভালো হচ্ছে যেটা নিঃস্বার্থ, সেটা হচ্ছে ভালো, যেটা আমাকে দেহ মনে সবল করবে এবং অনেক অনেক মানুষের কল্যাণের কারণ হবে, সেটা হচ্ছে ভালো। আর যেটা আমাকে দেহ মনে দুর্বল করবে এবং অনেক মানুষের অকল্যাণ করবে, সেটা হচ্ছে মন্দ। কাজেই প্রতি মুহূর্তে আমাদের যে কাজগুলো করতে হচ্ছে, চরিত্র গঠনের প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই কাজ করা। কাজ না করলে তো হবে না, আমরা সবাই কাজ ছাড়া থাকতে পারবো না, কাজ করতে হবে। জীবন গড়ার জন্য কিছু কাজ করতে হবে, চরিত্র গঠন করবার জন্য যে কাজগুলো করতে হবে। কিন্তু প্রতি মুহূর্তে যে কাজগুলো করি, সেই কাজগুলো করবার আগে আমাকে এই বিচার প্রয়োগ করতে হবে, বিবেক প্রয়োগ করতে হবে, এবং কোন কাজটা করব, কোন কাজ করা থেকে নিজেকে বিরত রাখবো, এই বিচারটা করতে হবে। করে কোনো কাজ করা, কোনো কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা, এটা প্রতি মুহূর্তে আমাদের করতে হবে। চরিত্র গঠনের প্রথম সোপান হচ্ছে সেজন্য কাজ। প্রতিটি কাজ আমাদের বিবেক বিচার প্রয়োগ করে করা, যেটা আমাকে চরিত্র গঠনের কাজে সাহায্য করবে। যেমন মানুষ হতে চাই, সেই মানুষ হবার কাজে আমাকে সাহায্য করবে, সেই কাজগুলো বারবার করা। যেটা বলছিলাম যে আমাদের সবচাইতে যেহেতু কাজ হচ্ছে প্রধান, সেই জন্য এই কাজগুলো এমন করে করা উচিত যেটা হচ্ছে আমাকে স্বার্থ শূন্যতার দিকে এগিয়ে নিয়ে যায়। স্বার্থ শূন্য ভাবে কাজ করাটাই হচ্ছে চরিত্র গঠনের প্রধান কাজ, প্রধান উপায়। নিজেকে যতটা আমরা স্বার্থ শূন্য করতে পারবো, নিঃস্বার্থ পার করতে পারবো, ততটা আমরা চরিত্র গঠনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবো। কাজে যেমন এই নিঃস্বার্থপরতা, এইটা আমাদের প্রতি মুহূর্তে স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতা হচ্ছে ঈশ্বর। কাজে এই যে স্বার্থ শূন্যতার গুণ, নিঃস্বার্থপরতার গুণ, এইটা হচ্ছে মানুষের প্রধান গুণ। মানুষের সঙ্গে পশুর যে তফাৎ বললাম, তফাৎ করে দেয়, তার প্রধান হচ্ছে এই নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপরতা মানে কি? আমার স্বার্থটাকে অগ্রাধিকার না দেওয়া, প্রাধান্য না দেওয়া। আমাদের ভেতরে যে অনন্ত শক্তির কথা বললাম, যে সত্তার কথা বললাম, সেই সত্তা যেটা সর্বশক্তি সম্পন্ন, অনন্ত শক্তি সম্পন্ন, সেইটা আমার ভেতরে আছে। এবং সেই সত্তা শুধু আমার ভেতরে আছে তাই নয়, সবার ভেতরে একই সত্তা রয়েছে। কাজে আমরা কেউ আলাদা নই, দেখতে আলাদা আলাদা। শরীরের সঙ্গে এই একটা শরীর, ওটা ভিন্ন ভিন্ন শরীর, এটা ঠিকই, কিন্তু মনের দিক থেকে, ভেতরের দিক থেকে, সত্তার দিক থেকে আমরা সকলে এক। কাজে অন্যের দুঃখ অনুভব করবো কেন? অন্যের কষ্ট কেন অনুভব করবো? সব আমার একই সত্তা, আমি আলাদা কিছু নই। কাজে নিঃস্বার্থপরতা বা স্বার্থ শূন্যতার এই গুণটি কিন্তু আমাদের যেমন নিজেদের অনেক সময় আমরা প্রণোদিত হই, নিজেদের ভোগ সুখের জন্য লালায়িত হই, নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে ইচ্ছে করে, সেইটা হচ্ছে কেন? সেইটে আমরা অন্যদের থেকে নিজেদের পৃথক বলে মনে করি। আমরা মনে করি আমরা সবাই আলাদা আলাদা, সেই জন্য নিজের স্বার্থটাকে আমরা অগ্রাধিকার দিই। আমি মনে করি আমার শরীরটাই বোধহয় আমার সত্তা, এই ভেবে নিজের শরীরের দিকে বেশি নজর দিতে গিয়ে নিজের স্বার্থটাকে প্রাধান্য দিই। এবং যা কিছু দেশের অকল্যাণ করছে, প্রধানত করছে কিন্তু এই স্বার্থ বোধ থেকে। আমরা নিজেদেরটাই আগে ভাবছি, শুধুমাত্র আমার আমার, তার বাইরে কিছু নেই, অন্যদের কথা ভাবি না, যার ফলে আমরা পশুর মতো হয়ে যাচ্ছি। সেই জন্য এই স্বার্থ শূন্যতা চরিত্র গঠনের হচ্ছে প্রথম সোপান বলা যায়। আমাদের স্বার্থ শূন্য হওয়ার চেষ্টা প্রতি মুহূর্তে করতে হবে, আচরণে সেটা ফুটিয়ে তুলতে হবে। এইরকম ভাবে বিচার করে করে সমস্ত কাজগুলো করা, যেটা বললাম বিচারের একটা মাপকাঠি হচ্ছে যেটা আমাকে স্বার্থ শূন্যতার দিকে নিয়ে যায়, সেইটা যেটা অনেক মানুষের কল্যাণ করে, অনেক মানুষের মঙ্গল করে, সেইটা হচ্ছে শুভ ভালো কাজ। এইরকম ভালো আমরা নিজেরা বিচার করে করে আচরণটাকে পরিবর্তন করবার প্রযত্ন করতে পারি, চেষ্টা করতে পারি। আবার সহজে বোঝবার জন্য মহামন্ডল থেকে 24টা গুণের একটা সারণী করে দেওয়া হয়েছে। একটা মানুষের ভেতরে এইরকম অনেক গুণ আছে, তার মধ্যে 24টা গুণ বোঝবার সুবিধার জন্য তুলে ধরা হয়েছে। তার প্রথম একটি গুণ আছে, সেটা হচ্ছে আত্মশ্রদ্ধা।
এই আত্মশ্রদ্ধার গুণটা সেটা হচ্ছে অনেক বড় গুণ, বলা যায় মানুষের শ্রেষ্ঠ সম্পদ, সেই জন্য এটা 1 নম্বরে আছে। কিন্তু 1 নম্বরে গুণটি আছে, সুতরাং ওই আত্মশ্রদ্ধার গুণটি আমি প্রথম আগে আয়ত্ত করব এবং তারপর পরপর গুণগুলো আয়ত্ত করবো, এরকমটি কিন্তু নয়। গুণের ক্রম অনুসারে আত্মশ্রদ্ধা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই জন্য সবার আগে রাখা আছে। তারপর আত্মবিশ্বাস, সত্যনিষ্ঠা এইভাবে রাখা আছে। কিন্তু যদি জীবন গড়ার চেষ্টা আমরা করি, প্রযত্ন আমরা করি, তাহলে সবার আগে যে গুণটা আমাদের প্রয়োজন হবে, সেটা চরিত্রের গুণের সারণীতে আমরা পাবো, সেটা হচ্ছে স্বচ্ছ চিন্তা। চিন্তা দিয়ে প্রথম আমরা কি করি, কাজ যখন করি তখন চিন্তা আগে আমাদের মনে আসে। চিন্তাটা এলো, সেই চিন্তাটা কাজে পরিণত করি, কাজে রূপ দিই, তখন সেটা কাজ হয়। তাই চিন্তা, স্বচ্ছ চিন্তা হচ্ছে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় গুণ। স্বচ্ছ চিন্তার মানে যে চিন্তার সামনে কোনো অপরিচ্ছন্নতা নেই, স্পষ্ট। যেমন 1 গ্লাস জল আছে, এখানে কাঁচের গ্লাসে আছে, ওপর থেকে নিচেটা তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তেমনি যে চিন্তা আমাকে আমার জীবন সম্পর্কে ওইরকম একটি জ্ঞান দেবে, ওইরকম দৃষ্টিভঙ্গি দেবে। জীবনটা এখন যেটুকু দেখতে পাচ্ছি শুধু সেইটুকুই এই জীবনটি নয়, এই জীবনের সম্ভাবনা কতটুকু, জীবনটার সার্থকতা কিসে, জীবনটা ব্যর্থ হয়ে গেলে কি ক্ষতি আমার হবে, এইরকম একটি চিন্তা স্পষ্ট করে আমার সামনে তুলে ধরবে যে বোধটা, সেটা হচ্ছে স্বচ্ছ চিন্তা। তাই শিবির আমরা শুনছি, অনেক ভালো কথা শুনছি, শুনে সেটা বিচার করে দেখতে হবে। বিচার করে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে সত্যি এই পথটা এরা যারা বলছেন এর তো যুক্তি আছে কিনা, এইটা আমার গ্রহণ করা উচিত হবে কিনা। এইরকম বিচার করে, চিন্তা করে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই রকম সিদ্ধান্ত নিতে স্বচ্ছ চিন্তা আমাদের সাহায্য করে। কাজেই আমরা শিবির থেকে শুনে যদি এইরকম সংকল্প করি যে হ্যাঁ, দেখছি সত্যি আমার জীবনটা যদি বড় করে তুলতে হয়, তাহলে আমাকে এইরকম একটা চরিত্রের অধিকারী হতে হবে, তাহলে সেই যে চিন্তাটা আমাকে বলে দেবে সেটা হচ্ছে স্বচ্ছ চিন্তা। এটা আমাদের খুব প্রয়োজন। স্বচ্ছ চিন্তা দিয়ে যদি আমি সংকল্প নিই, ইচ্ছে করি যে আমি যথার্থ মানুষ হব, বড় মানুষ হব, তাহলে একটা গুণ আমাদের লাগবে, সেটা হচ্ছে উদ্যম। উদ্যম মানে কাজে লেগে পড়া। স্বচ্ছ চিন্তা দিয়ে বিচার করলাম, করে বুঝলাম যে হ্যাঁ, এইরকম মানুষ আমাকে হতে হবে, আমি সংকল্প নিলাম মানুষ হব। কিন্তু শুধু সংকল্প নিলেই তো হবে না, শুধু বসে বসে ভাবলেই হবে না, আমাকে কাজে লাগতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য প্রযত্ন করতে হবে। এই কাজে লেগে পড়াটা হচ্ছে উদ্যম। উদ্যম নিয়ে লেগে পড়লাম কাজে, কিন্তু তাতে যদি নিষ্ঠা না থাকে, নিষ্ঠা মানে যেটা সংকল্প করেছি করব বলে, সেই সংকল্প থেকে সরে না আসা, অনেক কষ্ট করতে হতে পারে। প্রতিদিন প্রযত্ন করছি, বিচার করে কাজ করার চেষ্টা করছি, নানান প্রলোভন আমাদের সামনে আসছে, সেই প্রলোভনের মধ্যে নিজেকে যুক্ত করছি না, তাকে সংযম ব্যবহার করে আমি নিজেকে ঠিক পথে রাখছি। এটা বেশ কষ্টকর, খুবই কঠিন। সেজন্য নিষ্ঠা না থাকলে আমরা সহজেই পথভ্রান্ত হয়ে পড়ব, সংকল্প আমাদের অটুট থাকবে না। তাই নিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। উদ্যমের সঙ্গে নিষ্ঠা চাই। খুব কষ্ট করতে হলেও আমি পথ ছাড়বো না, এরকম নিষ্ঠা চাই। নিষ্ঠার সঙ্গে আবার একটা গুণ আমাদের চাই। জীবনে সফলতা হলে এই গুণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের অপরিহার্য। ধৈর্য। ধৈর্য মানে সহজে বিচলিত না হওয়া। সমাজে চলতে গেলে প্রতি মুহূর্তে প্রলোভন আমাদের হাতছানি দিচ্ছে। গালিকার স্রোতে গা ভাসিয়ে চলা সহজ, স্রোতের প্রতিকূলে সাঁতার কাটা অত্যন্ত কঠিন। কাজেই সহজে বিচলিত আমরা হয়ে পড়ি। ধৈর্য মানে হচ্ছে বিচলিত না হওয়া, খুব কষ্ট করতে হলেও পথটাকে ছেড়ে না দেওয়া। কাজেই এই ধৈর্য আমাদের প্রতিটি কাজে সাফল্য লাভ করতে গেলে নিষ্ঠা, ধৈর্য, উদ্যম এগুলো অত্যন্ত প্রয়োজন। তেমনি আমাদের জীবন যদি খুব সুন্দর করতে হয়, তাহলে
সত্যনিষ্ঠা একটা খুব বড় গুণ। সত্যনিষ্ঠা মানে সত্য থেকে বিচ্যুত না হওয়া, খুব কষ্ট করতে হলেও সত্যকে আঁকড়ে ধরে থাকা, একে বলে সত্যনিষ্ঠা। জীবনে নানান প্রলোভনে যদি আমি বিচ্যুত হয়ে যাই লক্ষ্য থেকে, তাহলে বড় লক্ষ্যে পৌঁছানো যাবে না। সেই জন্য সত্যকে আঁকড়ে ধরতে হবে। সততা একটা অপরিহার্য আমাদের গুণ। সেই রকম এইরকম 24টা গুণ আমাদের সারণী করে দেওয়া আছে। সেই গুণগুলো আমরা আয়ত্ত করব। প্রতিদিন আমাদের যে কাজ আমরা করি, সংসারে রয়েছি, নানান রকম কাজ করছি, সেই কাজের ভেতরে এই গুণগুলো এমন করে প্রতিদিন চর্চা করব, অভ্যাস করব। এই যে প্রবণতা বলেছিলাম, প্রবণতা কিন্তু আমরা ইচ্ছে মতো তৈরি করতে পারি, প্রবণতা অনুযায়ী আমরা কাজ করি। তাই এই প্রবণতা কিন্তু হবে আমাদের অভ্যাস থেকে। প্রতিদিন যে কাজগুলো করছি, সেই কাজগুলো করতে করতে সেই কাজের অভ্যাস হয়। একই কাজ বারবার করতে করতে সেই কাজের অভ্যাস হয়ে যায়। অভ্যাসটা গভীর হয়ে গেলে সেটা প্রবণতায় পরিণত হয়। তাহলে যে প্রবণতা অনুযায়ী আমরা কাজগুলো করছি, সেই কাজগুলো আমাকে তাহলে এইরকম, যেমন বললাম 24টা গুণ, এই 24টা গুণের একটা সারণী আমাদের সামনে আছে। সবগুলো গুণ যদি অভ্যাস আমি না করতে পারি, খুব দরকারও নেই। প্রথম অল্প কয়েকটা গুণ বেছে নিয়ে আমি সেগুলো অভ্যাস করার চেষ্টা করতে পারি। অল্প কয়েকটা গুণ, হয়তো 10টা গুণ আমি বেছে নিলাম, বেছে নিয়ে প্রতি মুহূর্তে সেই অভ্যাসগুলো করব। এই যে অভ্যাসগুলো করব, অভ্যাসগুলো ঠিক বিচার করে, যেটা প্রথম বলা হয়েছিল, বিবেক বিচার প্রয়োগ করে, সদসৎ বিচার করে, বিবেককে জাগ্রত রেখে আমরা সমস্ত কাজগুলো করব। যে কাজ করব সেই কাজগুলো করতে করতে সেই কাজের অভ্যাস হয়ে যাবে। অভ্যাসটা দৃঢ় হলে প্রবণতায় পরিণত হবে। কাজে আমরা এমন কাজ করব না যেটা আমাকে আমার উদ্দেশ্যের উল্টো দিকে নিয়ে যাবে। প্রথম সংকল্প করলাম এরকম মানুষ হব, চরিত্রবান হব, এবং তারপরে এমন কিছু কাজ করব যেটা আমার ভালোর দিকে, আমাকে মানুষ হওয়ার দিকে এগিয়ে দেবে। সেই কাজগুলো বারবার করতে করতে সেই কাজের অভ্যাস হবে, অভ্যাস থেকে প্রবণতা হবে। কাজে সেই কাজগুলো প্রতিদিন করা। আমাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে না, আমাদের লেখাপড়া ছাড়তে হবে না, আমাদের কোনো পাহাড়ে কোনো আশ্রমে চলে যেতে হবে না। আমরা যেখানে আছি সেখান থেকেই করতে পারবো। প্রতিদিন যে কাজগুলো করব সেই কাজগুলো করার আগে বিচার ব্যবহার করব, সংযম ব্যবহার করব, সংযতভাবে সে আচরণগুলো করব। বারবার একটা কাজ করতে করতে সেই কাজের অভ্যাস হয়ে যাবে। এখন এই যে গুণগুলো আয়ত্ত করবো কি করে, বললাম 10টা গুণ বেছে নিলাম, বেছে নিয়ে একটা কাগজে লিখলাম সারণী আকারে, 1 2 3 4 5 6 করে 10টা গুণ লিখলাম। লিখে ঘর কাটলাম। সেইটা সারণী আকারেও আমাদের ছাপানো পাওয়া যায়, আত্মসমীক্ষা সারণী। সেইটে ওই যে প্রতি মুহূর্তে আমরা গুণগুলো ব্যবহার করব। যে আমরা বললাম ঘরে বাড়িতে আমরা থাকি, প্রতি মুহূর্তে আচরণ করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, সেই কাজে যে গুণগুলো আয়ত্ত করতে চাইছি, আমার প্রয়োজনীয় বলে মনে হচ্ছে, সেই কাজগুলো, সেই গুণগুলো আয়ত্ত করবো প্রতিদিন, প্রতিটি কাজের ভেতরে। ধরো স্বার্থ শূন্যতার গুণ কি করে বাড়াবো? আমি খুব স্বার্থপর, আমি নিজের স্বার্থ কখনো আমি থাকতে পারি না, এত আমি স্বার্থপর হয়ে পড়েছি। কি করে আমি স্বার্থ শূন্যতার অভ্যাস করব? দেখো, আমরা হয়তো ভাই বোন বাড়িতে আছি, বাবা একটা কেক এনে আমাকে দিলেন, কেমন সেই কেকটা বাবা বলেন তুমি খাও, আমি এতকাল বাবা দিচ্ছেন আমি প্রতিদিনই খাচ্ছি, সে বেশ তৃপ্তি হয়। একটা ভালো কিছু, একটা সন্দেশ যদি খাই, বেশ নিজে ভালো লাগলো, তৃপ্তি হলো। আমি অন্যদের কথা ভাবি না। বাড়িতে আমার মা বাবা আছে, আমি আছি, আমার বোন আছেন। তো যখন বাবা আমাকে কেকটা এনে দিলেন, আমি নিজে খেয়ে নিয়েছি। তারপর বাবা যখন আরেকটা এনে দিলেন, আমি শুনলাম যে আমি ভাবলাম আমার স্বার্থ শূন্যতার গুণটা একটু বাড়াবো, সংকল্প করলাম নেব, এই গুণটা আয়ত্ত করব। কাজে পরদিন যখন বাবা আমাকে আবার একটা সন্দেশ এনে দিলেন, আমি তার থেকে একটু ভেঙে বোনকে দিলাম, মাকেও একটুখানি দিলাম। মা তো কিছুতেই খাবেন না,
বাড়িতে বেশি খাইয়ে সন্তুষ্ট হন, কাজে মা বলবেন তুমি খাও, তুমি খেলেই আমি খুব খুশি হব। আমি জোর করে মার মুখে একটু বুঝে দিলাম ভেঙে, এক টুকরো বাবার জন্য রেখে দিলাম, আমি তখনও খাইনি। বাবা অফিস থেকে ফিরলে বাবাকেও একটা টুকরো দিলাম। বাবা তো অবাক হয়ে যাচ্ছেন, এতকাল এনে দিয়েছেন আমি সব খেয়ে নিয়েছি, আজকে বাবাকে একটা টুকরো দিচ্ছে, অবাক হয়ে কেন রে, আমি তোকে তো এনে দিয়েছি, তুই খেয়ে নে, তাহলেই আমার হবে, খাওয়া হবে। আমি শুনলাম না না তোমাকে খেতেই হবে, জোর করে বাবাকে একটু মুখে দিলাম। তারপর একটা ছোট্ট টুকরো আমার জন্য থাকে, আমি সেটুকু খেলাম। খেয়ে দেখলাম কিন্তু দেখবে আমার তৃপ্তি কিন্তু সেদিন অনেক বেশি হলো। প্রথম যেদিন গোটা সন্দেশটা খেয়েছিলাম সেদিন কিন্তু তৃপ্তি পেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, কিন্তু আজকে তার চাইতে বেশি তৃপ্তি পেলাম। কেন পেলাম? ওই যে বলছিলাম শুধুমাত্র আমি বিচ্ছিন্ন একজন নই, সকলের ভিতরে আমার সত্তা রয়েছে। আর এখানে বাবা মা ভাই আমাদের বোন, তাদের তো আমরা আপনার জন বলে মনে করি, আমরা একটা পরিবারের মধ্যে রয়েছি, সেজন্য এরা আমার আপনার বলে মনে করছি। তাদের খাইয়ে আমি আমার নিজের খাওয়ার থেকে বেশি তৃপ্তি পাচ্ছি, তাদের আপনার বলে মনে করছি। এই গণ্ডিটাকে কিন্তু আরো প্রসারিত করা যায়, শুধু পরিবারের মধ্যে নয়, সেটা গোটা সমাজের ভেতরে অন্য মানুষ যারা রয়েছে, আমার প্রতিবেশী, তারপর আস্তে আস্তে গোটা দেশ, প্রত্যেকের জন্য এই সহানুভূতি, এই ভালোবাসা এটা অর্জন করা যায়। কিন্তু প্রথম শুরুটা করতে হবে আমার ঘরের ভিতরে, শুরুটা হয় আমার নিজেকে দিয়ে। আমার যাদের আপন বলে মনে করি তাদের জন্য স্বার্থ ত্যাগ করা তুলনায় সহজ, সেজন্য প্রথম সূত্রপাত এটা দিয়ে হবে। কিন্তু এটাই সর্বোচ্চ সীমা নয়, স্বার্থপরতার গণ্ডিটাকে আরো ভেঙে ফেলতে হবে, আরো প্রসারিত করতে হবে হৃদয়টাকে। কিন্তু শুরুটা হবে এখান থেকে। এইভাবে যদি করি দেখবো, দেখো ক্রমশ আমার স্বার্থপরতার বোধটা কমতে থাকবে। বাড়িতে হয়তো আরো অনেক অসুবিধে আছে, থাকবার অসুবিধে আছে, হয়তো কোনোদিন আমার বাড়িতে আরো অনেক লোক এলেন, আত্মীয়রা এলেন, তাদের থাকবার জায়গা হচ্ছে না, আমি আমার ভালো জায়গাটা বিছানাটা বেছে নিয়ে আগে শুয়ে পড়তাম, এখন কিন্তু সেটা আমি পাচ্ছি না। আমার মনে হবে যে মানুষগুলো এলেন, আরো বাড়িতে পরিবার পরিজনরা রয়েছেন, তাদের থাকবার জায়গা কোথায় হবে, আগে তাদের বন্দোবস্ত করে সবার শেষে আমার কথা বাবা। এইভাবে প্রতিটি কাজে যদি আমরা এইভাবে নিজেকে বিচার করে নিজের স্বার্থ বোধটাকে একটু কমাতে চেষ্টা করি, তাহলে স্বার্থ শূন্যতার গুণটা আমার চরিত্রগত হয়ে যাবে, অভ্যাস হবে, বারবার কাজ করতে করতে সেটা অভ্যাসে পরিণত হবে এবং ক্রমশ সেটা প্রবণতায় পরিণত হবে, আরো গভীরে চলে যাবে। যেমন গ্রামের দিকে এখনো গরুর গাড়িতে মাঠ থেকে জিনিস আনা হয়, ধান আনা হয়, ধান যখন কাটা হয় ধানের জমি তখন একটু নরম থাকে, যখন গাড়িটা আসে গরুর গাড়ির চাকাগুলো দাগ হয়ে যায়, লিক তাকে বলে, সেটা আস্তে আস্তে সেটা ওই একই জায়গা দিয়ে আস্তে আস্তে চাকাটা গভীর হয়ে যায়, ওই খাদগুলো মাটিতে গর্তটা গভীর হয়ে যায়, পরপর গাড়ি আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে, বারবার যেতে যেতে এরকম খাদ তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরও কিন্তু এইরকম হয় যে যখন বারবার একটা করতে করতে এরকম গভীর খাতে পরিণত হয়, ভেতরে সংস্কারে পরিণত হবে, সেইটা আমাদের প্রবণতায় পরিণত হবে। ওই শেষে যখন গাড়িগুলো আসে, গাড়োয়ানকে আর গরুকে ঠিক ওইখানে নিয়ে ফেলতে হয় না, আপনার থেকে গরুগুলো ওই গর্তের মধ্যে পড়ে যায়, ওই চাকাগুলো গর্তেই চলে যায় এবং টানতে টানতে সেই গর্ত দিয়ে চলে যায়। আমাদেরও তখন যদি ওই চরিত্রের গুণগুলো মজ্জাগত হয়ে যায়, চরিত্রগত হয়ে যায়, প্রবণতায় পরিণত হয়, তখন আচরণটা আপনা থেকেই আমাদের হয়ে যাবে। যে আগে যেমন বলেছিলাম প্রতিটি কাজ করবার আগে বিবেক বিচার প্রয়োগ করতে হচ্ছে, এটা করবো না ওটা করবো। এই যে মানুষটি পড়ে গেছেন, তাকে ফেলে রেখে চলে যাব নাকি তাকে তুলে ধরে তার শুশ্রূষা করবো, এই বিচারটা আমার করতে হয়েছে, কোনটা করা উচিত আমার, আমাকে এই বিচারটা করতে হয়েছে। আমি একটা নির্জন রাস্তা দিয়ে চলেছি, একটা মূল্যবান বস্তু কুড়িয়ে পেলাম, হয়তো সোনার একটা নেকলেস কুড়িয়ে পেলাম, পেয়ে আমার দুরকম প্রবণতা কাজ করতে হবে পারি। যে একটা হয়তো কেউ দেখেনি, রাস্তায় কুড়িয়ে পেয়েছি, কুড়িয়ে নিলে কেউ আমাকে নিন্দেও হয়তো করবে না, আমি এটা নিয়ে নিজের কাছে রেখে দিতে পারি, আত্মসাৎ করতে পারি। আমার মনে হতে পারি না এটা আমার জিনিস নয়, কারো হারিয়েছে, তার অনেক ক্ষতি হয়েছে, আমার উচিত হচ্ছে সেই মানুষটিকে খুঁজে তাকে ফিরিয়ে দেওয়া। সে হয়তো নিজের কাজ অনেক ক্ষতি করে সে মানুষটিকে খুঁজে বের করবার চেষ্টা করবে এবং খুঁজে তাকে ফেরত দেবে, এরকম ঘটনা আমরা কম হলেও দেখতে পাই। কেন হচ্ছে এরকম? তার আচরণটা ভালো বলে। এইরকম প্রতিটি কাজ করবার সময় বিচার যদি ব্যবহার করি, তাহলে বিচার করে এটা করা উচিত না এটা করা উচিত নয়, এরকম বিচার করে ঠিক যেটা করা উচিত সেই কাজটা বারবার করা।
এই যে করছি, কতটা সেই গুণটা আয়ত্ত করতে পারলাম আমরা, সেটা একটা বিচার করতে হবে, পরিমাপ করতে হবে। এই যে শুরু করেছি কাজটা, শুরু করতে প্রতিদিন অভ্যাস করছি, অভ্যাস করতে করতে কতটা সেই গুণটা আয়ত্ত করলাম। যেমন সত্যনিষ্ঠার কথা বললাম, যেমন নিঃস্বার্থপরতা বা স্বার্থশূন্যতার কথা বললাম, সেটা কতটা আমি অর্জন করতে পারলাম। ওই যে বলেছিলাম, একটা কাগজ কলম নিয়ে গুণগুলো লিখেছি, আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, সত্যনিষ্ঠা, এরকম পরপর সব লিখেছি, সেই গুণের ঘর কাটা আছে। এটা তুমি নিজেই নিজেকে ঠিক করবে। আমার পরীক্ষক আমি নিজে। ধর যখন আমরা পরীক্ষা দিই, পরীক্ষার যে বিষয়ে আমি উত্তর লিখছি সে বিষয়ে আমার দক্ষতা খুব নেই। আমি বন্ধুর খাতা দেখে হোক, যে বলে হোক, আমি খাতায় সুন্দর উত্তর লিখে দিয়েছি, আমার কিছুই জ্ঞান নেই সে বিষয়ে। পরীক্ষক যিনি, তিনি আমার লেখা পড়ে ভালো লেগেছে, তিনি পুরো নম্বর আমাকে দিয়েছেন, আমি সেখানে অনেক নম্বর পেলাম, কিন্তু সে বিষয়ের জ্ঞান আমার হয়নি। এখানে কিন্তু তা নয়, এখানে আমার পরীক্ষক আমি নিজেই। যে চরিত্রের গুণগুলো আমি আয়ত্ত করবার জন্য প্রযত্ন করছি, প্রতি মুহূর্তে ব্যবহার করছি, কতটা তাতে সাফল্য অর্জন করেছি, সেটা একটা পরীক্ষা আমি নিচ্ছি। সেই পরীক্ষাটা নেব আমরা, সেটা আমার নিজের উপর নির্ভর করবে। আমি একটা নির্দিষ্ট দিন ঠিক করে নেব। আজ শুরু করলাম, শুরু করে 7 দিন কি 10 দিন ঠিক করলাম, প্রতিটি মুহূর্তে বিবেক বিচার প্রয়োগ করে কাজগুলো করে যাচ্ছি, গুণগুলো আয়ত্ত করবার জন্য প্রযত্ন করছি, চেষ্টা করছি। 10 দিন পরে আমি মানাঙ্ক দিচ্ছি কতটা এই গুণগুলো আয়ত্ত করতে পেরেছি। মানাঙ্ক 1, 2, 3, 4 করেও রাখতে পারি, ক খ গ ঘ করেও রাখতে পারি, সেটা আমার স্বাধীনতা আছে। এটা আমি নিজেই নিজের পরীক্ষক, নিজে জানি প্রতি মুহূর্তে কি আচরণ আমি করেছি। আমি কাউকে ফাঁকি দিতে পারছি না, ভেতরকে ফাঁকি দিতে পারবো না। পরীক্ষার খাতায় মাস্টারমশাইকে ফাঁকি দিয়েছি, ভালো নম্বর, ভালো না জেনে উত্তর লিখে পুরো নম্বর পেয়েছি। এখানে নিজেই নিজের পরীক্ষক। আমি কতবার স্বার্থপর আচরণ করেছি, কত মিথ্যে কথা বলেছি আমি জানি, কাজে সেখানে নম্বর দিচ্ছি। আমি স্বার্থশূন্যতা দেখলাম আমি ঠিকভাবে অনুশীলন করেছি, করে সেখানে আমি পুরো নম্বর আমি পাবো। সেবা পরায়ণতা একটা অসাধারণ গুণ। আমি কতটা মানুষের নিঃস্বার্থভাবে সেবা করতে পেরেছি, তার নম্বর দিচ্ছি। এইরকম ভাবে প্রতিটা গুণে একটা নম্বর দিচ্ছি। যে গুণটা মানাঙ্ক, আমার চেষ্টা হবে প্রতিটা গুণে সর্বোচ্চ নম্বরটা আমার পাওয়া। 10 দিনে যদি 10 সর্বোচ্চ নম্বর হয়, তাহলে আমাকে 10 পেতে হবে প্রতিটি গুণে 10 দিন পরে। দেখা যাবে যে আমি সততার গুণে আমি অত নম্বর পাচ্ছি না। আমি হয়তো ট্রেনে টিকিট কাটিনি, কখনো হয়তো মিথ্যে কথা বলে ফেলেছি, সুতরাং সেখানে আমার গুণের নম্বর কমে যাচ্ছে। সেখানে হয়তো আমি 7 কি 8 পেয়েছি, অথচ স্বার্থশূন্যতার গুণে আমি 10 পেয়েছি। আমাকে চেষ্টা করতে হবে পরের 10 দিন পরে আবার যখন আমি আত্মসমীক্ষা করতে বসবো, তখন যাতে পুরো নম্বরটা আমি পাই, সেই চেষ্টাটা করা। আবার এই 10 দিন যেটা জীবন আমার চলবে, এই 10 দিনে যে গুণগুলো পুরো নম্বর পেয়েছি তার মান বজায় রাখবো, একই সঙ্গে যেগুলো নম্বর কম পেয়েছি সেগুলো বাড়াবার জন্য চেষ্টা করব। করে পরের সপ্তাহে যখন আবার বসবো, 10 দিন পরে যখন বসবো, তখন যাতে পুরো নম্বরটা আমি পাই। এই যে কাজটা করে যাব, খুব সহজ কাজ নয়, যেন প্রচন্ড কঠিন কাজ, কিন্তু চরিত্র গঠনের একটা অভ্রান্ত পথ, বৈজ্ঞানিক পথ। কাজেই এইটি করা খুব সহজ নয়। সেজন্য এই কাজটাকে আরো বেগবান করবার জন্য, শক্তিশালী করবার জন্য আরেকটি পদ্ধতি আমাদের আছে, মনোবিজ্ঞানের পদ্ধতি। সেটা হচ্ছে বিস্ময়কর ভাবে আপনার আজ্ঞাবহ, আমার নিজের শক্তি সম্পর্কে সজাগ থাকা, সচকিত হওয়া, নিজের শক্তি বাড়াবার জন্য প্রযত্ন করা। ওই যে বললাম, আমরা সব করতে পারি, আমরা ক্ষুদ্র নই, দুর্বল নই, আমাদের ভেতরে সব শক্তি আছে। আমরা যা হতে চাইবো তা হতে পারি, যা করতে চাইবো তা করতে পারি। এই শক্তি প্রত্যেকের ভেতরে আছে, কাজে সেই শক্তিকে বাড়াতে হবে। আমি জানি না, আমি দেখছি আমি পারছি না, আমি দুর্বল মনে হচ্ছে, মনে করছি বোধহয় আমার শক্তি বোধহয় এইটুকুই, এর বেশি কিছু আমি করতে পারি না, নিজেকে ছোট মনে করি, দুর্বল মনে করি। আমরা ইচ্ছে করলে কিন্তু এটা অনেকটা বাড়াতে পারি, চেষ্টা করে বাড়ানো যায়। এই যে মনোবিজ্ঞানের যে পদ্ধতি, নিজেকে নিজে শোনানো, আত্মবিশ্বাসী করে বাড়ানো যায়। অনেক সময় আত্মবিশ্বাসের অভাবে আমাদের ব্যর্থতা এসে যায়। পরীক্ষায় প্রশ্ন সব জানা প্রশ্ন এসেছে, কমন প্রশ্ন, লিখতে গিয়ে মনে পড়ছে না, মুখস্থ করে এসেছে বাড়ি থেকে, সব মুখস্থ, দেখছি প্রশ্ন সব কমন,
উত্তর লিখতে যাচ্ছি, একটা প্রশ্ন অনেকটা হয়েছে, তারপর আর মনে আসছে না, ভুলে গেছি। টেনশন, ভয় ভয় ভাব, এত প্রশ্ন লিখতে হবে, ভুলে গেলাম, কিছুতেই মনে করতে পারছি না, গা ঘামছে, কিছুই মনে আসছে না, পরীক্ষা খারাপ হয়ে গেল। ইন্টারভিউ দিতে গিয়েছি, 6 জন বসে আছে, তাদের সামনে যেই পা কাঁপছে, যেন সোজা হয়ে দাঁড়াতে পারছি না, মুখ দিয়ে কথা বলতে পারছি না, জানা প্রশ্ন, উত্তর আমার জানা, বলতে পারি, কিন্তু কে যেন জিভটা ভেতর থেকে টেনে ধরছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, চাকরিটা পাওয়া হলো না। জানা প্রশ্ন কিন্তু বলতে পারলাম না। খুব আমাদের ঘটে। কেন ঘটে? আত্মবিশ্বাসের অভাব থেকে এটা হয়। এই যে আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, এটা বাড়ানো যায়। কি করে বাড়ানো যায়? আমি দুর্বল নই, আমি সব করতে পারি, আমার ভেতরে সব শক্তি আছে, এটা ক্রমাগত নিজেকে শোনাতে শোনাতে যে আত্মবিশ্বাসটা জেগে ওঠে আমাদের, সেই প্রযত্ন করা। এই যে যেটা বলছিলাম, চরিত্র গঠনের কাজটি প্রচন্ড কঠিন। সেজন্য এই সংকল্প দৃঢ়তা বাড়াতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে যে না, যত বাধা আসুক আমার সামনে, আমি এইরকম নিজের জীবন গড়া থেকে কোনো মতেই বিরত হব না, এইভাবে আমি জীবন গড়ার কাজ করে যাব। এইটাকে, সংকল্পটাকে দৃঢ় করবার জন্য একটা কতগুলো কথা প্রতিদিন নিজেকে নিজে শোনানো, বিস্ময়কর ভাবে আপনার আজ্ঞাবহ নাম দিয়ে, অসাধারণ সেইটি লেখা আছে। তাতে এরকম বলা আছে, আমি দৃঢ়তার সঙ্গে সংকল্প করছি, আমি চরিত্রবান হব, কারণ একমাত্রই ভাবি আমি জগতের সর্বাধিক মঙ্গল সাধনে সক্ষম হব। আমার মাতৃভূমি ভারতবর্ষকে সুন্দরতর করে গড়ে তুলতে সহায়তা করতে পারবো। ওই একমাত্রই ভাবি আমি আমার নিজেরও সর্বাধিক মঙ্গল সাধনে সক্ষম হব। এইরকম ভাবে কতগুলো কথা লেখা আছে। প্রতিদিন কথাটা নিজেকে নিজে শোনানো, বেশ কয়েকবার যদি শোনাতে পারা যায় তাহলে ভালো, নিজেদের আত্মবিশ্বাস বাড়বে। না হলে অন্তত বেশ কয়েকবার, না হলে অন্তত সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে 2 বার অন্তত নিজেকে নিজে শোনানো। এমন করে পড়তে হবে, অন্যদের শোনাতে হবে না, একেবারে নিজে নিজে। যখন সকালে যেমন আমরা এই মনঃসংযোগের কথা শুনছিলাম, প্রতিদিন মনঃসংযোগ অভ্যাস করতে হবে, খুব ভোরে ঘুম থেকে উঠে, কালকে আলোচনা হবে আমরা জানবো। তেমনি একই সঙ্গে আমরা বিস্ময়কর ভাবে আজ্ঞাবহ, বিস্ময়কর ভাবে আপনার আজ্ঞাবহ বলে কথাগুলো লেখা আছে। একটা আমাদের ছাপানোও পাওয়া যায়, চরিত্র গঠনের সারণীর সঙ্গে সঙ্গে সেটা পাওয়া যায়। তাছাড়া চরিত্র গঠনের যে পুস্তিকা আমাদের আছে, সেই পুস্তিকাতেও মুদ্রিত আছে, সংক্ষিপ্ত আকারে আছে, ছাপানোটা আরো বিস্তারিত আছে, অনেকগুলো কথা লেখা আছে। যেমন বললাম কেন, সেগুলো প্রতিদিন নিজেকে নিজে শোনানো, উচ্চারণ করে পড়তে হবে, যাতে আমার কান পর্যন্ত পৌঁছে। বাড়ির আর সবাইকে আবৃত্তি করার মতো না, ধীরে ধীরে খুব মনোযোগ দিয়ে নিজেকে নিজে শোনাবো, শুনিয়ে আমরা সব কাজ করব এবং সেটা মনে রাখবো, সংকল্পটা মনে রাখবো। দেখবো আস্তে আস্তে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে, সব কাজে দক্ষতা আসছে। এই যে প্রতিদিন যদি করি তাহলে আমাদের সংকল্প দৃঢ়তা আসবে। প্রতি মুহূর্তে যে কঠিন কাজটা ব্রত হিসাবে আমরা বেছে নিয়েছি, সেই কাজটা করতে আমাকে ভেতর থেকে একটা জোর এনে দেবে, এইটা আমাদের এই কাজে হবে। সেই সঙ্গে আরেকটা জিনিস আমাদের প্রয়োজন, সৎসঙ্গ। এই যে মন বলছিলাম, মন কিন্তু কখনো ফাঁকা থাকে না, মনে নানা রকম চিন্তা প্রতি মুহূর্তে ওঠে। কোন চিন্তাটা বেশি উঠবে? যেটাকে তুমি বেশি পছন্দ করো, প্রশ্রয় দাও, সেই চিন্তা আসবে। আর সহজাত প্রবৃত্তি আমাদের স্বাভাবিক কারণেই আমাদের কতগুলো স্বার্থপর চিন্তা মাথায় বেশি আসে, ইন্দ্রিয় সুখের, কতগুলো ভোগ সুখের লোভ, এসবের চিন্তা মাথায় আসে। তাহলে চিন্তাটাকে কিন্তু পরিশীলিত করা খুব দরকার। সেই জন্য সব চিন্তা, মনকে নিয়ন্ত্রণ করা, আমরা মনের নিয়ন্ত্রণ শুনবো প্রতিদিন। মনের নিয়ন্ত্রণ, মনঃসংযোগ এবং চরিত্র গঠন কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। চরিত্র গঠনের চেষ্টা না করলে মনঃসংযোগ কিছুতেই হওয়া সম্ভব নয়, আবার মনঃসংযোগ না করলে চরিত্র গঠন হওয়া সম্ভব নয়। নিজেকে যদি আমি ভালো করবার জন্য যথাযথভাবে চেষ্টা না করি তাহলে কিন্তু মনঃসংযোগ হবে না, চরিত্র গঠন হবে না। সেই জন্য মনটা হচ্ছে খুব একটা প্রধান জিনিস আমাদের। মনে কি চিন্তা উঠছে সবসময় সেটা নজর রাখা, মনে সবসময় ভালো চিন্তা যাতে ওঠে, বেশি পরিমাণে ওঠে। কারণ আমরা বলেছি যে চিন্তা মনে উঠবে, তার একটা ছাপ মনে রেখে দেবে এবং সেই ছাপটা নষ্ট হয়ে যাবে না, ক্রমাগত সেই ছাপটা হতে হতে আমাদের ভিতরে ছাপগুলো জমা হতে থাকবে। চিন্তা, কথা, কাজ প্রত্যেকটা আমাদের চিত্তের উপরে সেগুলো জমা হতে থাকে। যদি শুভ চিন্তা করি শুভ ছাপ জমা পড়বে, অশুভ চিন্তা করলে, খারাপ অকল্যাণকারী চিন্তা করলে সেটাও থেকে যাবে।
যে ছাপটা বেশি হবে সেই অনুযায়ী আমার চরিত্র হবে, আচরণটা সেই মতন হবে। কাজেই শুভ চিন্তা, সৎ চিন্তা, সৎসঙ্গ, সদালাপ, এইটা চরিত্র গঠনের পক্ষে একান্ত অপরিহার্য, খুব দরকার। এবং এইটা হলে মন সবসময় যদি সদালাপ হয়, সৎ চিন্তা হয়, তাহলে আমার মন সবসময় ভালোর দিকে ব্যস্ত থাকবে। তাহলে ভালো চিন্তা মনে আসলে, ভালো কাজ আমরা করলে, ভালো কথা আলোচনা হলে সেই শুভ ছাপগুলো আমার মনে সঞ্চিত হবে, তার বশবর্তী হয়ে কাজ হবে, আমার স্ট্রাগলটা অনেক কমে যাবে, সংগ্রামটা, চরিত্র গঠনের জন্য যে সংগ্রাম করতে হবে প্রতি মুহূর্তে, সেটা সহজ হবে। কোথায় পাবো সৎ ভাব, সৎ সংকল্প বা সৎ চিন্তা? স্বামীজির বইতে সৎ চিন্তার কথা আছে। স্বামীজির বইতে যে ভালো ভাব আমাদের পাচ্ছি, সেটা প্রতিদিন আমাদের পড়তে হবে। স্বামীজির জীবন, স্বামীজির বাণী, স্বামীজির উপদেশ, যারা খুব ছোট তারা খুব ছোট ছোট কতগুলো স্বামীজির বই আছে, স্বামীজির আহ্বান, স্বামীজির উপদেশ, বাণী সঞ্চয়ন, এইরকম ছোট ছোট স্বামীজির কতগুলো বই অসাধারণ। আমরা নিজের কাছে রাখতে পারি, প্রতিদিন সেটা একটুখানি পড়া। তাতে কি হবে, আমাদের এই ভালো ভাব, সৎ ভাব মনে আসবে, সবসময় সে ভাবে নিজেকে ভরপুর করে রাখতে পারবো। ওই প্রথম বলেছিলাম, একটা ভাবকে আশ্রয় করে সমস্ত মূল প্রাণ, তোমার মাথা, let the brain, muscle, every part of your body be full of that idea and leave other idea alone. অন্য যে সমস্ত খারাপ ভাব সেগুলো সব পরিত্যাগ করে, আর এই ভালো ভাব, অন্য পরিত্যাগ করা মানে কি, ভালো ভাবকে যদি তুমি ক্রমাগত নিজের ভেতরে দাও, খারাপগুলো আপনা থেকেই চলে যাবে। খারাপগুলোর জন্য চিন্তা করতে হবে, ভালো ভাবটা নিয়ে এসো, খারাপগুলো আপনা থেকেই চলে যাবে ভেতর থেকে। কাজে প্রতিদিন ভালো চিন্তা, ভালো কিছু পড়াশুনো, স্বামীজির জীবন এবং স্বামীজির বাণী অসাধারণ, সেগুলো পড়লে কাজ হবে। যদি মহামণ্ডলের কেন্দ্র কাছাকাছি থাকে, তাহলে নিয়মিত মহামণ্ডলে এইরকম আলোচনার ব্যবস্থা করা যায়, ভালো আলোচনা করা যায়, যারা বড় আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করা যায়, তাদের পরামর্শ নেওয়া যায়, এতে সদালাপ, সৎ চিন্তাটা আসে, এটাও করা যেতে পারে। সেই সঙ্গে স্বামীজির বইটা নিত্য আমাদের পড়তে হবে। সহজে যদি কটা কাজ, আমাদের সময় শেষ হয়ে আসছে, সংক্ষেপে যদি আমরা কতগুলো চরিত্র গঠনের জন্য একটা কিছু বেছে নিই তাহলে ভালো হবে। আমাদের যে তিনটে শক্তি, মহামণ্ডলের পরিকল্পনাটা এমন করা আছে, মহামণ্ডল যে আমাদের জীবিত শক্তি, দেহ, মন এবং হৃদয়, তিনটে সুষম বিকাশ, কোনো একটা এক পেশে বিকাশ হলে হবে না। পরিপূর্ণ চরিত্র হবে, এর প্রত্যেকটা সুষম বিকাশ, দেহের, মনের শক্তি এবং হৃদয়ের শক্তি, তিনটে সুষম বিকাশ আমাদের লক্ষ্য। সেজন্য প্রতিদিন মনস সংযোগ অভ্যাস করা, প্রতিদিন বিচার বিবেক প্রয়োগ করে কতগুলো ভালো ভাব আয়ত্ত করা, নিজেকে সংকল্পনায় বাড়াবার জন্য বিস্ময়কর হয়ে আপনার আজ্ঞাবহ এগুলো পড়া, স্বামীজির লেখা নিয়মিত পড়া, একটু শরীর চর্চা করা, মানুষের জন্য যতটুকু পারা যায় নিঃস্বার্থভাবে আমার সামর্থ্য অনুযায়ী আমি সেটুকু একটু ত্যাগ স্বীকার বাড়িতে চেষ্টা করা, এইটা প্রতিদিন প্রতি মুহূর্তে করার চেষ্টা করা। আর নির্দিষ্ট সময় অন্তর, 7 দিন হতে পারে 10 দিন পর আত্মসমীক্ষা করা, এই গুণগুলো কতটা বাড়লো তার জন্য একটুখানি দেখা, বিচার করে নম্বর দেওয়া, এবং গুণগুলো যেটা কমে যাচ্ছে সেটা বাড়াবার জন্য আবার চেষ্টা করা। একই সঙ্গে যে গুণগুলো আয়ত্ত হচ্ছে সেটাও যাতে ঠিক পরিমাণে বাড়ে তারও চেষ্টা করা। এইভাবে ক্রমাগত যদি করি তাহলে আমাদের চরিত্র কিন্তু খুব সহজে গঠিত হবে। কাজে এই পদ্ধতিটা আমাদের সামনে রয়েছে, সহজে অল্প কথা আমাদের বলতে হলো। অন্য সময়ে অন্যান্য ক্যাম্পে আমাদের 2 দিনের শিবিরে ভাগ করে আলোচনা করা হয়, কিন্তু এই শিবিরে সেটা সুযোগ হবে না, আগামীকাল আমাদের শোভাযাত্রা হবে, সেজন্য একদিনেই সংক্ষেপে বলতে হলো। যদি আরো বিস্তারিত আলোচনা প্রয়োজন কারণ মনে হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের বিকেলের সেশনে প্রশ্নোত্তর আলোচনা আছে, সেখানে আলোচনা করা যেতে পারে। বা আমাদের চরিত্র গঠনের উপরে বই পাওয়া যায়, চরিত্র গঠন, জীবন গড়া, চরিত্রের গুণ, এগুলো মিলিয়ে একটা চরিত্র গঠনের ভাবটা, চিন্তাটা সেখানে পাওয়া যাবে। সেই সঙ্গে সব বই পাওয়া যায়, মানুষ সংযোগও পাওয়া যায়। চরিত্র গঠনটা বুঝতে হলে এই 3টে বই অন্তত আমাদের পড়লে বোঝা যাবে, চরিত্র গঠন, চরিত্রের গুণ এবং জীবন গড়া। যদি আমরা বই সংগ্রহ করতে পারি, আমাদের বুক স্টল আছে এখানে, সংগ্রহ করতে পারি। যদি না পারি তাহলে প্রয়োজন নেই, ভালো করে বুঝিয়ে নেওয়া এবং মহামণ্ডল কেন্দ্রের সঙ্গে যদি কাছাকাছি কেন্দ্র থাকে তার সঙ্গে নিজেদের যুক্ত রাখা।
এটা যদি হয় তাহলে আমাদের জীবনটা সুন্দর গড়ে উঠবে, এবং আমাদের জীবন যদি সুন্দর গড়ে ওঠে তাহলেই কিন্তু দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, এছাড়া কোনো পথ নেই। এবং একই সঙ্গে আমাদের জীবনটাও পরিপূর্ণভাবে বিকশিত হয়ে উঠলে জীবনের কোনো অভাবই আমাদের থাকবে না। যা অভাব, যা কিছু প্রয়োজন, আমরা আমাদের সুন্দর জীবন নিজের শক্তি দিয়ে সবটাই আমরা অর্জন করতে পারবো। কাজেই এইরকম জীবন গড়াটা আমাদের খুব দরকার, সেটা আমরা অনুভব করি, এবং শিক্ষার্থীরা যদি সেটা অনুভব করে তাহলে খুব ভালো। এখানে এসেছি আমরা, কদিন থাকবো, এবং যদি এইটা বাড়িতে ফিরে গিয়ে নিত্য অনুশীলন করি তাহলে আমাদের জীবনটা কিন্তু খুব সুন্দর হবে। করবো কি করবো না সেটা আমার নিজের উপর নির্ভর করবে, কিন্তু এই যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি সেটা আমাদের সামনে রয়েছে, আমরা চাইলে সেটা অনুসরণ করে আমাদের সুন্দর জীবন আমরা গড়ে তুলতে পারি।